প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর ভৌত আলোক বিজ্ঞানের পার্ট 2 এর ক্লাস শিখব। এই ক্লাসে আমরা কি জানব, কিন্তু তার আগে কি জেনেছিলাম, অর্থাৎ পার্ট 1-এর ক্লাসে আমরা ভৌত আলোক বিজ্ঞান কি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। কোথা থেকে ভৌত আলোক বিজ্ঞানের ইতিহাস কোথা থেকে শুরু হলো, ভৌত আলোক বিজ্ঞানে কি জানবো সেগুলো সব জেনেছিলাম। আজকের ক্লাসে বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম, আজকের ক্লাসে আমরা প্রধানত আলোক, যেহেতু ভৌত আলোক বিজ্ঞানে আলোকে তরঙ্গ হিসেবে ধরে নেওয়া হয়, তাই তরঙ্গ সম্পর্কে ক্লাস 11-এর ধারণাগুলো আর একবার মনে করে নেওয়ার চেষ্টা করব। তারপরেই আমরা আলোর ভৌত আলোক বিজ্ঞানের ব্যতিচার ধর্ম সম্পর্কে শুরু করব। কিন্তু তার আগে ওই যে বললাম, আমরা ক্লাস 11-এর আলোক তরঙ্গ বিষয়গুলো আরও একবার একটু মনে করে নেওয়ার চেষ্টা করি, কারণ এই অধ্যায়ে সর্বত্র সব জায়গায় এই ধারণাগুলো কাজে লাগবে। আমরা আগের ক্লাসে লাস্ট বলেছিলাম আলোক তরঙ্গ কী এবং তরঙ্গের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। তরঙ্গ জেনেছিলাম এক প্রকার আন্দোলন, যা মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে। তরঙ্গকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য সম্পর্কে খুব বিস্তৃত জানার কথা বলেছিলাম। সেটা কী ছিল বলো তো? সেটা ছিল যে তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে কণাগুলোর আন্দোলন কেমনভাবে উঠছে তার উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে দুটো ভাগে ভাগ করি, একটা তির্যক এবং একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি ব্যাপারটা ছিল দেখো, আমরা সেটা তো জেনেই নিয়েছি, আর ওটা সম্পর্কে যাচ্ছি না। আজকে আমরা তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি জানছি, কিন্তু তার আগে আরও একবার বলি। দেখো এখানটায় এই আসলে মাধ্যমের মধ্যে অসংখ্য কণা থাকে, আমি কয়েকটা কণা আঁকলাম। ঠিক আছে, তরঙ্গ কি সেটা আরও একবার যদি মনে করে নেওয়ার চেষ্টা করি। এবার আমি যদি এই প্রথম কণাটাকে আন্দোলিত করি, এই আন্দোলনটা বা ডিস্টারবেন্স যেটাকে বলা ছিল, সাম্য অবস্থান থেকে বিচ্যুত করি, কি হয় যেন এই কণাটা ওই একই জায়গায় থেকে আন্দোলিত হয়। ওকে, এই আন্দোলনটা কী করে পাশের অণুতে সঞ্চালিত করে, তখন দেখা যায় কিছুক্ষণ পরে এই কণাটা আন্দোলিত, তার কিছুক্ষণ পরে এই কণাটা আন্দোলিত, তার কিছুক্ষণ পরে এই কণাটা আন্দোলিত হয়। কণাগুলোর কিন্তু কোনো অবস্থানের পরিবর্তন ঘটে না। আমরা এও শিখেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম, কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলেই কিন্তু তরঙ্গ সৃষ্টি হয়। অর্থাৎ এই কণাগুলো আন্দোলিত হয় বলে তরঙ্গটা যায়। তুমি দেখবে লক্ষ্য করে, যখন আমরা এখানে কোনো ওই যে দড়ি বেঁধে রেখেছিলাম, এরকমভাবে টেনে ছেড়ে দিয়েছিলাম, বা পুকুরের জলে যখন ঢিল ফেলে দিই স্থির জলে, তখন দেখবে এই কিছু কণা ওপরের দিকে যখন যায়, ঠিক তার পরের কণাগুলো নিচের দিকে গতিশীল হয়, আবার তারপরের কণাগুলো এইভাবে ওপরের দিকে গতিশীল হয়। তবে ভেবো না এই কণাগুলো শুধু নিচের দিকে যাবে। কিছুক্ষণ পরে দেখবে এই কণাগুলো যখন নিচের দিকে যাচ্ছে, তখন এই কণাগুলো ওপরের দিকে উঠছে। মানে এইভাবে পর্যায়ক্রমে আন্দোলিত হবে পরপর। ফলে তরঙ্গটা কী হবে দেখো, তরঙ্গটা এইভাবে এদের মধ্যে দিয়ে আস্তে আস্তে বিস্তার লাভ করবে। তরঙ্গটা এইভাবেই বিস্তার লাভ করে। অর্থাৎ কণাগুলির সমষ্টিগত কম্পন, কণাগুলি কম্পিত হয় বলেই তরঙ্গটা এর মধ্যে দিয়ে অগ্রসর লাভ করে। কণাগুলোর কোনো অবস্থানের পরিবর্তন ঘটে না। তরঙ্গকে আমরা দুটো ভাগে, তো তরঙ্গর গতির অভিমুখের সঙ্গে কণাগুলোর আন্দোলনের প্রকৃতির ওপর ভিত্তি করে তরঙ্গকে দুটো ভাগে ভাগ করেছি, তির্যক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। আজকের আমরা কি শিখব? প্রথমেই লিখি তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি। সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে যেন বলা হয়? তরঙ্গ যখন বিস্তার লাভ করে, দাঁড়া একটু আঁকি ছবি একটা। তরঙ্গ দৈর্ঘ্যকে না আমরা ল্যামডা চিহ্ন দ্বারা প্রকাশ করি। কেমন? আমরা তরঙ্গকে এইভাবেই আঁকি, কণাগুলো আর দেখায় না, ওই তরঙ্গটাকে শুধু দেখাচ্ছি, এরকমভাবে আঁকা হয়। মানে একটা তরঙ্গ আঁকতে বললে দেখবে আমরা এইভাবে সাইন ধর্মী
লেখচিত্র অঙ্কন করি। আসলে তরঙ্গের সমীকরণ যদি প্রতিষ্ঠা করেছিলাম, দেখবে তরঙ্গের সমীকরণে সাইন থিটার অপেক্ষক হিসেবে আসে, তাই সাইনধর্মী হয়। আর এই লাইনটা কি, আসলে এই লাইনের ওপর প্রথমে কণাগুলো স্থির ছিল। এবার যেই আন্দোলনটা শুরু হলো, যেই কম্পনটা শুরু হলো, তখন কি হলো, এই কণাগুলো কিন্তু আর এখানে থাকতে পারলো না। কিছু কণা এই সামনের দিকে এগিয়ে গেল, এইভাবে আন্দোলিত হচ্ছে, ওই জায়গাটা থেকে আবার কিছু কণা এইভাবে আন্দোলিত হচ্ছে, এদিকে আন্দোলিত হচ্ছে, কিছু কণা উপরে উঠছে, কিছু কণা নিচে নামছে, তারপরের কণাগুলো ঠিক উল্টোভাবে আছে। এইভাবে কণাগুলো কিন্তু সর্বদা আন্দোলিত হয়। এরপরে যেন ভেবো না যে সব সময় এরা উপরে থাকবে, এইভাবে নিচে থাকবে। এই যে একটু আগে বলছিলাম, কিছুক্ষণ পরে দেখবে এরা নিচে চলে আসবে, এরা উপরে আন্দোলিত হবে। এইভাবে তরঙ্গটা এগিয়ে যায়। আমরা যেটা বলছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে জানবো। তরঙ্গ দৈর্ঘ্য কী যেন, এই তরঙ্গ বিস্তারের অভিমুখে সমদশা সম্পন্ন দুটো কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। মানে কি, ধরো এই কণাটা দেখো এই বিস্তারের, আচ্ছা প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য না জেনে প্রথমে একটু বিস্তার জানা উচিত। লিখি বিস্তার। ছোট হাতের এ দ্বারা লেখা হয়। বিস্তারটা কি, বিস্তারটা বলছে সাম্য অবস্থান থেকে কণাগুলি সর্বাধিক যে সরণ ঘটে, দেখো এই কণাগুলো সরল দোলগতিতে কম্পিত হচ্ছে, তাই তরঙ্গতে এগিয়ে যাচ্ছে। এই সাম্য অবস্থান থেকে কণাগুলো সর্বাধিক যে সরণ ঘটে সেটাকেই বিস্তার বলে। তাহলে আমরা বিস্তার কাকে বলবো, সাম্য অবস্থান থেকে কণাগুলি সর্বাধিক সরণকে, কণাগুলির সর্বাধিক সরণকে বিস্তার বলে। মানে এক্ষেত্রে বিস্তার কোনটা, এক্ষেত্রে বিস্তার কিন্তু এই দূরত্বটা, দেখো আমি এখানে দেখাই, এই ক্ষেত্রে এই বিস্তার, এক্ষেত্রে এটাই হচ্ছে বিস্তার। এই দূরত্বের পরিমাপটাই হলো বিস্তার। বোঝা গেল। এরপরেই আমরা জানব তরঙ্গ দৈর্ঘ্য এটা কি। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা চিহ্ন দ্বারা লেখা হয়। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, এই যে তরঙ্গ যখন বিস্তার লাভ করছে, সমদশা সম্পন্ন দুটো কণার দূরত্ব, মধ্যবর্তী দূরত্বকে সমদশা সম্পন্ন মানে কি, দেখো এই যে কণাটা, এখানটার কণাটা সর্বাধিক বিস্তার ঘটেছে, ঠিক সেই সময় এই কণাটারও সর্বাধিক বিস্তার ঘটেছে। সেই সময় নয়, এই যে কণাটা, এই কণা এখানে যে কণাটা আছে তার বিস্তার যা, এরও বিস্তার কী আছে, একই সময়ে সর্বাধিক হচ্ছে, সমদশা সম্পন্ন। তাই এই সমদশা সম্পন্ন দুটো কণার এই মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল। এই কণা এবং এই কণার মধ্যে দূরত্ব, তুমি যদি এখানে ভাবো তাহলে এইটা এবং এটার মধ্যে দূরত্বকে আমরা কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা যদি বলতে চাই কি বলবো, সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই যে দুটো কণার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এরপরেই আমরা জানবো তিনে, আশা করি তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পেরেছি, এটা সেন্টিমিটার বা মিটার এককে প্রকাশ করা হবে। এরপরে জানবো পর্যায়কাল, এটাও খুব গুরুত্বপূর্ণ। এগুলো সব জেনেছিলাম একবার ক্লাস 11-এ, তবু আরও একবার বলে দিই। পর্যায়কালকে আমরা বড় হাতে টি দ্বারা লিখি। পর্যায়কাল কি যেন, এই একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে, পূর্ণ তরঙ্গ এই যে এই জায়গা থেকে যদি শুরু করো, এখান থেকে শুরু করলে এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। এই একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে সেটাকেই পর্যায়কাল বলে। বা তুমি যদি এখান থেকে ধরো, এই জায়গা থেকে ধরো, তাহলে এই পর্যন্ত হবে একটি পূর্ণ তরঙ্গ, এটাকে কি বলবো, পর্যায়কাল। তাহলে পর্যায়কাল কি, একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে, একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। এটা
এটা কিন্তু একটা পূর্ণ তরঙ্গ। বা তরঙ্গ যখন বিস্তার লাভ করছে পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী অংশকে বলা হয় পূর্ণ তরঙ্গ। আর সেই পূর্ণ তরঙ্গটা তৈরি হতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল। এরপরে জানতে হবে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা এন দ্বারা লিখি। কম্পাঙ্ক কাকে বলে যেন? 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাকেই পর্যায়কাল বলে, কম্পাঙ্ক বলে। যেমন দেখো আমি এখানে কটা তরঙ্গ এঁকেছি, এই একটা তরঙ্গ, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত দুটো, আরেকটা এঁকে দিই, এই 3টে তরঙ্গ। ধরো 1 সেকেন্ডে 3টে তরঙ্গ সৃষ্টি হলো। কোথা থেকে কত দূর পর্যন্ত? দেখো আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ, এখান থেকে এই পর্যন্ত একটা, আবার এই পর্যন্ত একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 3টে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে এই তরঙ্গের কম্পাঙ্কটাকে কি বলবো? এন। এন দ্বারা লেখা হয়। এই 3 কম্পাঙ্কটাকে কি বলবো? 3 কম্পাঙ্ককে। তাহলে কাকে বলবো? প্রতি সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যাকে কম্পাঙ্ক বলে। যেমন উদাহরণ হিসেবে বলছিলাম, এখানে কটা তরঙ্গ হচ্ছে 1 সেকেন্ডে? 3টে। তাহলে এর কম্পাঙ্ক কত হবে? 3। প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ হবে। এরপরে জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা শব্দ, সেটা হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে আমরা ভি দ্বারা লিখি। শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে তরঙ্গ বেগ কাকে বলবো? 1 সেকেন্ডে তরঙ্গ যতটা পথ অতিক্রম করে সেটাকেই তরঙ্গ বেগ বলে। মানে 1 সেকেন্ডে তরঙ্গ যতটা দূরত্ব যায় সেটাকে কি বলা হয়? তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ এবং কণাগুলোর বেগ কিন্তু একই নয়। কারণ কি? কণাগুলো এক জায়গায় থেকে আন্দোলিত হচ্ছে, ওটা সরল দোলগতি সম্পন্ন করছে, তার ফলে তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তরঙ্গটা কিন্তু মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করছে। অর্থাৎ কণাগুলোর গতি আর তরঙ্গ গতি একই নয়। এটা কিছুটা কেমন যেন, ধরো একটা মিছিল যাচ্ছে, মিছিলের বেগ যা, আর মিছিলের মধ্যে যে লোকগুলো হাঁটছে প্রত্যেকটা ব্যক্তির বেগ কিন্তু মিছিলের বেগের সঙ্গে সমান নয়। সমান হয় কি? মিছিলের বেগ একটা নির্দিষ্ট, কিন্তু মিছিলের মধ্যে যে ব্যক্তিগুলো হাঁটছে তাদের সবার বেগ আলাদা আলাদা। এখানেও তাই, তরঙ্গটা হচ্ছে সেই মিছিলটা, কিন্তু প্রত্যেকটা কণা হচ্ছে প্রতিটা ব্যক্তির সঙ্গে তুলনীয়। প্রতিটি কণার বেগ আলাদা, কিন্তু তরঙ্গের বেগ একটি নির্দিষ্ট। আর তরঙ্গ বেগ কাকে বলছি? 1 সেকেন্ডে তরঙ্গ যতটা পথ এগিয়ে যাবে সেটাকে আমরা তরঙ্গ বেগ বলি। ফলে তরঙ্গ বেগের সংজ্ঞা কী লিখব? প্রতি সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। প্রতি সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ বেগ বলি। তাহলে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ বোঝা গেল। আরেকটা জিনিস জানতে হবে, তরঙ্গ মুখ এই শব্দটার অর্থ। তরঙ্গ মুখটা আমাদের কিন্তু এই ভৌত আলোকবিজ্ঞান, এটাই তো আমাদের শেখার বিষয়বস্তু, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরঙ্গ বেগ তো বুঝে গেলাম, এবার তরঙ্গ মুখ কাকে বলে? তরঙ্গ মুখ একটু ওপরে লিখি। দেখো পুকুরের জলে আমরা যদি, এটা খুব ভালো উদাহরণ দেওয়া যায় তরঙ্গ মুখটা খুব ভালো বোঝা যায় পুকুরের জলের উদাহরণটা দিলে। আচ্ছা 6-এ শিখব কি? তরঙ্গ মুখ কাকে বলা হচ্ছে? দেখো আমরা পুকুরের জলে যখন, স্থির জলে অবশ্যই, ঢিল ফেললাম তখন কি হয়? এই উৎস থেকে আস্তে আস্তে এরকম গোল গোল হয়ে তরঙ্গ ছড়িয়ে পড়ে না? এই যে প্রতিটা গোল, এই গোলের ওপর অবস্থিত সব জলের কণাগুলো না, দেখবে একসঙ্গে সবাই ওপরে উঠছে নিচে নামছে, ওরা একসঙ্গে সবাই ওপরে উঠছে নিচে নামছে। ওইটাকেই বলা হলো তরঙ্গ মুখ। মানে তরঙ্গ যখন বিস্তার লাভ করছে তখন সমদশা সম্পন্ন কণাগুলি যেখানে অবস্থান করে বা যে তলের ওপর অবস্থান করে সেটাকে আমরা কি বলি? তরঙ্গ মুখ। এখানে এই তরঙ্গ মুখটা কেমন হলো? বৃত্তাকার তরঙ্গ মুখ, কারণ এই বৃত্তের ওপর অবস্থিত সব কণাগুলো একসঙ্গে ওপরে ওঠে, একসঙ্গে নিচে নামে। হয়তো এগুলো ওপরে উঠছে, তারপরের কণাগুলো নিচে নামছে, এটাও তরঙ্গ মুখ। মানে তরঙ্গ মুখ বলতে আমরা কি বোঝাচ্ছি? যে
তরঙ্গ যখন বিস্তার লাভ করছে সমদশা সম্পন্ন কণাগুলি যে তলে অবস্থান করে। তরঙ্গ বিস্তারের অভিমুখে সমদশা সম্পন্ন কণাগুলি যে তলে অবস্থান করে তাকে আমরা তরঙ্গ মুখ বলি। তরঙ্গ মুখের আকৃতি কিন্তু বিভিন্ন হয়, মানে দেখতে আলাদা হয় তরঙ্গ মুখ। যেমন পুকুরের জলে ঢিল ফেললে তরঙ্গ মুখটা কেমন হয়? পুকুরের জলে ঢিল ফেললে তরঙ্গ মুখটা বৃত্তীয় হয়। এই যে আমি কথা বলছি এটাও তো তরঙ্গ, শব্দ তরঙ্গের এই যে শব্দ তরঙ্গের তরঙ্গ মুখটা কেমন হবে? গোলক হবে। কেন? দেখো আমি যেখানে কথা বলছি সেখান থেকে তরঙ্গগুলো সামনের দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, পিছনে যাচ্ছে, ওপরে যাচ্ছে, সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। মানে এখানে একটা গোল মতো আমাকে সেন্টারে রেখে একটা গোলক কল্পনা করতে পারো। তরঙ্গটা গোলকের আকারে ছড়িয়ে পড়ছে। ওই গোলকের ওপর সব কণাগুলো দেখবে সমদশা সম্পন্ন। ওই গোলকের তলের উপর তুমি যে কোনো ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করো, আমাকে সেন্টারে রেখে মুখটাকে, সেই যে গোলকের তলের উপর সব কণাগুলো সমদশা সম্পন্ন হবে। এটাকে কি বলবো? তরঙ্গ মুখ। আশা করি বুঝতে পেরেছো তরঙ্গ মুখ কাকে বলে। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রশ্মি। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে বারবার বলতাম আলোক রশ্মি। আলোক রশ্মি কি জানো? তরঙ্গ মুখের ওপর লম্বভাবে যে সরল রেখা অঙ্কন করা যায় তাকেই রশ্মি বলে। রশ্মি কাকে বলবো? তরঙ্গ মুখের উপর লম্বভাবে যে সরল রেখা অঙ্কন করা হয় তাকে রশ্মি বলে। এই হলো তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি। এগুলো একটু তোমাদেরকে জেনে নিতে হবে। তরঙ্গ মুখ, কম্পাঙ্ক, পর্যায়কাল, বিস্তার, এগুলো সব বুঝলাম। এবার একটু আমরা এদের মধ্যে, এই রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জানবো। তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি জানলাম এবং এই রাশির মধ্যে সম্পর্কও জানতে হবে, কারণ অঙ্ক করতে গেলে এই সম্পর্কগুলো খুব কাজে লাগে। আমরা এবার এদের মধ্যে সম্পর্ক জানবো। চলো শেখা যাক। এই রাশিগুলো, যে রাশিগুলো জানলাম তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা একটু জেনে নিই। অর্থাৎ কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক, তরঙ্গ বেগ আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, এগুলো একটু আর একবার জেনে নিই। এগুলো তোমরা খাতায় ভালো করে লিখে নাও, কারণ এগুলোই খুব কাজে লাগবে যখন আমরা ব্যতিচার, অপবর্তন, সমবর্তন সম্পর্কে জানবো। অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান যখন বিস্তৃত জানবো, এগুলোই খুব কাজে লাগবে। রাশিগুলি, তরঙ্গ সম্পর্কিত রাশিগুলি পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক জানবো। আচ্ছা, প্রথমে আমরা জানি কার কার মধ্যে সম্পর্ক? কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। পর্যায়কালকে কি দ্বারা লিখেছিলাম? টি ও কম্পাঙ্কের সম্পর্ক। কম্পাঙ্ককে এন দ্বারা লেখা হয়েছিল, তাই না? এই দুটোর মধ্যে সম্পর্ক জানো। পর্যায়কাল কাকে বলা হয়েছিল সেটা যদি মনে করো, 1 সেকেন্ডে না একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগবে। অর্থাৎ পর্যায়কাল টি কথার অর্থ কি? টি সেকেন্ডে, টি সময়ে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, এরকমভাবে লিখি, তাই না? পর্যায়কাল টি হলে কি বলতে পারি? যে টি সময়ে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। তাই তো? পর্যায়কাল টি এর মানে
একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে টি সময় লেগেছে, তাই আমি উল্টে লিখলাম টি সময় একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে বলি যদি একক সময়ে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, 1/t পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। সময় যখন একক হবে তখন 1/t পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। আর একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় বা 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে কি বলে, কম্পাঙ্ক। অর্থাৎ n সমান আমরা কত লিখতে পারি, 1/t। দেখো বুঝতে পারলে কিনা, কারণ আমরা জানি 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেটাই কম্পাঙ্ক। আর এখানে দেখতে পাচ্ছি যে t 1 সেকেন্ডে কটি হচ্ছে, 1/t, অর্থাৎ n সমান কত হচ্ছে, 1/t। এটা খুব কাজে লাগবে, মনে রাখতে হবে কিন্তু। এরপরেই আমরা জানবো কি, পর্যায়কাল কম্পাঙ্কের সম্পর্ক শিখে গেলাম। n সমান 1/t, আমি এটা একটু মুছে দিই। 2 আমরা শিখব তরঙ্গ সংখ্যা ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। 2 তরঙ্গ সংখ্যাটা এখনো যে রাশিগুলো জেনেছিলাম তার মধ্যে তরঙ্গ সংখ্যা ছিল না, জানছি। তরঙ্গ সংখ্যা যেটাকে আমরা কী দ্বারা লিখি জানো, কে দ্বারা, ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক জানব। তরঙ্গ সংখ্যা মানে কি, তরঙ্গ সংখ্যা হচ্ছে একক সময়ে বা কি বলতে পারি একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যাকে তরঙ্গ সংখ্যা বলে। অর্থাৎ কেমন দেখো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে কি, একটি তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, অর্থাৎ ল্যামডা দৈর্ঘ্যে একটি তরঙ্গ সৃষ্টি হয়। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে আমরা কি বলতে পারি, ল্যামডা দৈর্ঘ্যে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, এটাই তো বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য মানে। তাহলে একক দৈর্ঘ্যে কটি হবে, 1/λt পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, এটাকেই বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। অর্থাৎ একক দৈর্ঘ্যে যে কটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে সেটাকেই আমরা তরঙ্গ সংখ্যা দ্বারা প্রকাশ করি। আর এটাকে এই যে 1/λ × 2π, অর্থাৎ তরঙ্গ সংখ্যাকে 2π দিয়ে গুণ করলে যেটা আসে সেটাকে কে বলা হয়। অর্থাৎ কে সমান কত, 2π/λ। এই কেটাকে কি বলা হয় যেন, কেটাকে বলা হয় কৌণিক তরঙ্গ সংখ্যা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি রাশি, কৌণিক তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা বুঝতে পারলে তো, একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে বা প্রতি সেন্টিমিটারে বলতে পারো বা প্রতি মিটারে বলতে পারো, যে কটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে বা পূর্ণ তরঙ্গের যে কটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে সেটাকেই আমরা কি বলবো, তরঙ্গ সংখ্যা। আর রৈখিক তরঙ্গ সংখ্যা বলা উচিত 1/λটাকে। আর তার গায়ে কে দিয়ে গুণ করলে যেটা আসে, ওই 2π দিয়ে গুণ করলে যেটা আসে, অর্থাৎ 1/λ × 2π করলে যেটা আসে সেটাকে বলা হচ্ছে কৌণিক তরঙ্গ সংখ্যা। কেটাকে বলা হয় কি, কৌণিক তরঙ্গ সংখ্যা। তবে তোমরা এরপরে দেখবে আর কেটাকে কৌণিক তরঙ্গ সংখ্যা না বলে আমরা শুধু তরঙ্গ সংখ্যাও বলে দিচ্ছি। খেয়াল রেখো, দুটো কিন্তু একই নয়। যদিও আমরা এরপরে এই কৌণিক তরঙ্গ সংখ্যা বলবো না, বলবো তরঙ্গ সংখ্যা 2π/λ, আদৌ কিন্তু নয়, ওটা কৌণিক তরঙ্গ সংখ্যা। আমরা একটুখানি ছোট করে বলে দিই তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা, ওই জন্য আমি শুরুতেই লিখেছি দেখো, তরঙ্গ সংখ্যা কে ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটাও খুব কাজে লাগে। এবার আমরা জানব তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। 3 নম্বরে জানবো কি, তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। তরঙ্গ বেগকে আমরা ভি দ্বারা লিখি ও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সম্পর্ক জানব। এটা আমরা সব শিখেছি, ক্লাস 9 থেকেই শিখেছি। কম্পাঙ্কের সম্পর্ক কী হয়, সম্পর্কটা যদি মনে করো এরকম এসেছিলো, দেখো আমি পাশে লিখি, ভি সমান n λ। ভিটাকে কি বলা হয়, তরঙ্গ বেগ সমান কি, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমরা জেনেছিলাম, একটু প্রমাণ করে দেবো। আচ্ছা বলো তো,
কম্পাঙ্ক এন মানে কি? এন মানে প্রতি সেকেন্ডে এনটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। তাই তো? আবার ল্যামডা মানে কি? ল্যামডা মানে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়তো, মানে ধরো একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য 4 হলো, সেটাই ল্যামডা, 4 সেন্টিমিটারটাই ল্যামডা। তাহলে ল্যামডাটা কি? একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক এন হয়, ভালো করে যুক্তিটা বোঝো, কোনো তরঙ্গের কম্পাঙ্ক এন মানে কি? মানে প্রতি সেকেন্ডে এনটি পূর্ণ তরঙ্গ হচ্ছে, আর এন পূর্ণ তরঙ্গ হলে সেই তরঙ্গটা এনটি পূর্ণ তরঙ্গ কত পথ যাবে? এন ল্যামডা পথ যাবে না? কারণ কি, একটা তরঙ্গ হলে ল্যামডা পথ যায়, তাহলে এনটি তরঙ্গ হচ্ছে মানে কি এন ল্যামডা পথ যাবে, আর এন ল্যামডা প্রতি সেকেন্ডে যে পথটা যায় সেটাকে আমরা কি বলি? তরঙ্গ বেগ। অর্থাৎ আমরা বলতে পারি দেখো এন টি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? এন ল্যামডা। কারণ একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কত? একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে এনটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? এন ল্যামডা। অর্থাৎ আমরা বলতে পারি 1 সেকেন্ডে কম্পাঙ্ক এন মানে কি 1 সেকেন্ডে এনটি হচ্ছিল, এনটি তরঙ্গ হচ্ছিল, আর এনটি তরঙ্গ কত পথ যাচ্ছে? এন ল্যামডা। অর্থাৎ তরঙ্গ বেগ কি? অর্থাৎ তরঙ্গ বেগ ভি সমান কত হলো? এন ল্যামডা। বুঝে গেল? 1 সেকেন্ডে তরঙ্গ যে পথ যায়, 1 সেকেন্ডে তরঙ্গ কত পথ যাবে? এন ল্যামডা পথ। কারণ 1 সেকেন্ডে এনটি তরঙ্গ হয়েছে, আর একটা তরঙ্গ ল্যামডা যায়, এনটি তরঙ্গ এন ল্যামডা যায়। অর্থাৎ ভি সমান এন ল্যামডা, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, তিনটে রাশির মধ্যে সম্পর্ক। এই সম্পর্কগুলো একটু জেনে রাখতে হবে। আর কয়েকটা সম্পর্ক একটু জানতে হবে, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। সেটা হলো কি, দেখো টি সমান আমরা জেনেছিলাম, টি মানে কি? পর্যায়কাল। পর্যায়কাল টি সমান 2π/ওমেগা হয়। ওমেগাটাকে বলা হয় কৌণিক বেগ, বা অনেকে কৌণিক কম্পাঙ্কও বলে, কৌণিক কম্পাঙ্ক। ওকে। আবার আমরা ওমেগা সমান তাহলে কি লিখতে পারি? দেখো ওমেগা সমান লিখতে পারি 2π/t, তাহলে ওমেগা সমান 2πn। এটাও খুব কাজে লাগবে, দেখবে পরে। কারণ আমরা এন সমান কি জানি? 1/t। তো এন এর মান আমরা জানি 1/t, সেটা এখানে বসিয়ে দিয়েছি। দেখো 1/t এর মান এন বসিয়েছি, অর্থাৎ ওমেগা সমান হলো 2πn। এই সম্পর্কটাও তোমাদের কিন্তু খুব কাজে লাগবে অঙ্ক করতে গেলে। টিটা কি? পর্যায়কাল, মানে একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে সেটা কত? 2π/ওমেগা। ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, তাহলে ওমেগা সমান কত হচ্ছে? 2π/t, আর ওমেগা সমান 1/t এর জায়গায় এন লিখে দিলাম, অর্থাৎ ওমেগা সমান কত হলো? 2πn। এই এলো সম্পর্ক, বুঝতে পারলে? আরও একটা সম্পর্ক জানতে হবে, সেটা কি? লিখে নিয়েছো? চলো আরও একটা সম্পর্ক জানবো, সেটা কি দেখো। এরপরের সম্পর্কটা উপরে লিখে, কি সম্পর্ক? তোমাদের এই সম্পর্কগুলো প্রতিষ্ঠা করতে হবে না, মনে রাখতে হবে সম্পর্কগুলো। আমি একটু করে দিলাম, লাস্ট যেগুলো ঘরের মধ্যে রেখে দিচ্ছে, এই যে ঘর ঘর করে রেখে দিচ্ছে, এগুলোই তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আরেকটা কিসের সম্পর্ক জানবো বললাম? একটা সম্পর্ক জানবো, দেখো 5-এ আমরা কে সমান একটু আগে জেনেছি কত হয়? 2π/λ। একটু আগেই শিখলাম কে সমান 2π/λ। কেটাকে বলা হয় কৌণিক তরঙ্গ সংখ্যা। দেখো আমি যদি এটাকে এরকমভাবে লিখি, 2π n দিয়ে গুণ করলাম, একেও n দিয়ে গুণ করলাম, ওপর নিচে কম্পাঙ্ক দিয়ে গুণ করলাম। 2πn মানে কি হয়? ওমেগা। এই তো একটু আগেই শিখলাম, ওমেগা সমান 2πn, আর n ল্যামডা মানে ভি। অর্থাৎ দেখো সম্পর্কটা কি এলো? কে সমান ওমেগা/ভি, তরঙ্গ সংখ্যা আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক চলে এলো। এই সম্পর্কটাও কিন্তু আমাদের খুব কাজে লাগে। এই সম্পর্কটা n সমান 1/t, ভি সমান n ল্যামডা, এই সম্পর্কগুলো কিন্তু তোমরা মনে রাখো, এই সম্পর্কগুলো লাগবে। এগুলো আমরা সব 11-এ শিখেছিলাম, আবারও বারবার বলছি একই কথা, আর একবার জেনে নিলাম, হয়ে গেল। এই সম্পর্কগুলো জানলাম। এবার একটু আমরা
তরঙ্গের সমীকরণ করব। তরঙ্গকে আবার বলেছিলাম না অনেক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা যায়। তির্যক আর স্থানু তরঙ্গ তো শিখেছি, এছাড়াও ছিল কি চল তরঙ্গ, তির্যক আর অনুদৈর্ঘ্য তরঙ্গ শিখলাম, তাই না? এছাড়াও ছিল কি চল তরঙ্গ এবং স্থানু তরঙ্গ। আমরা চল তরঙ্গের সমীকরণটা দেখে নেবো একবার। মানে একটা তরঙ্গ যখন মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর লাভ করে, যখন মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তার সমীকরণ কি হয়। তার সমীকরণ প্রতিষ্ঠা করব না, শুধু সমীকরণটা জেনে রাখবো যে সমীকরণটা কেমন দেখতে হয়। সমীকরণ অনেকগুলো রূপ আছে, সেই সব কটা রূপই আমাদের একটু মাথায় রেখে দিতে হবে অঙ্ক করতে গেলে। অর্থাৎ যখন তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে, তখন সেই তরঙ্গটাকে আমরা কি বলি? চল তরঙ্গ। আর চল তরঙ্গের সমীকরণ কেমন দেখতে হয় সেটা আমরা একটু জানবো। চল তরঙ্গের সমীকরণ কেমন দেখতে হয় যেন, দাঁড়াও, তাহলে ওপরে হেডিং দিই কি শিখবো এবারে? চল তরঙ্গের সমীকরণ। চল তরঙ্গের সমীকরণ জানবো। কি সমীকরণ হয়? অনেকগুলো রূপ হয়। একটা হচ্ছে y সমান a sin 2 π বাই ল্যামডা ইন্টু vt মাইনাস এক্স, বড় হাতের vt মাইনাস এক্স। অর্থাৎ ধরো এদিকে এটা এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, একটা তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর এগিয়ে যাচ্ছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর এগিয়ে যাচ্ছে। আমরা এই যাত্রা শুরু টি সময় পর তার সমীকরণ কেমন হবে সেটাই আমরা যদি প্রতিষ্ঠা করতাম এরকম দেখতে আসতো। এখানে প্রত্যেকটা রাশি জানতে হবে। তোমরা চেনো, ল্যামডাটা তো চেনো, ল্যামডাটা একটু আগেই বললাম তরঙ্গ দৈর্ঘ্য। ভিটাকে কি বলা হয়? ভিটা হচ্ছে তরঙ্গ বেগ, ল্যামডাটা তো আর লিখলাম না। আর এটা কি জানতে হবে? এটা হচ্ছে তরঙ্গের বিস্তার, এটাই এ হলো তরঙ্গের বিস্তার। তুমি বলবে স্যার তরঙ্গের বিস্তার আর কণার বিস্তার একই? হ্যাঁ, কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলেই তো তরঙ্গ হয়। কণাগুলোর সর্বাধিক যে সরণ বা কণাগুলির বিস্তার যা, তরঙ্গের বিস্তারও তাই। এটা হচ্ছে সমীকরণ। আর এখানে এক্স আর টিটা কি? এক্সটা হচ্ছে মূল বিন্দু থেকে কত দূরে, এই দূরত্বটা এক্স, মূল বিন্দু থেকে কত দূরে এবং কোন সময় তুমি তরঙ্গের সমীকরণটা বের করছো, সেটা এক্স আর টি বোঝাচ্ছে। এই হলো চল তরঙ্গের একটি সাধারণ সমীকরণ। হলো, এই সমীকরণটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই রূপটা যেমন মনে রাখতে হবে, অন্য রূপগুলো মনে রাখতে হবে। আরও একবার বলি, নিশ্চয়ই বুঝতে পারলে কি? একটা তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর লাভ করছে, মূল বিন্দু থেকে এক্স দূরে ওই কণার, যে কণাটা আন্দোলিত হচ্ছে তার সমীকরণ যা হয় চল তরঙ্গের সমীকরণ সেটাই হয়। আর চল তরঙ্গের সমীকরণের রূপটা এটা কি? বিস্তার, ভিটা তরঙ্গের বেগ, তরঙ্গ যে বেগে অগ্রসর লাভ করছে। এটাকে এইভাবেও লেখা যায়, দেখো ওয়াই সমান এ সাইন, আমরা এই সমীকরণটাকে এইভাবেও লিখতে পারি, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হিসেবে লিখতে পারি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে চিনে ফেলেছো ওমেগা কি, কে কি, আর এক্স আর টি তো বলেই দিলাম ওই ডিস্টেন্সটা। দেখো আরও একটা রূপ হয়, ওয়াই সমান এ সাইন ছোটো হাতের টি বাই বড় হাতের টি কে বাই এক্স বাই কে, সরি এক্স বাই ল্যামডা, এই সম্পর্ক হয়, এই রূপটা হয়। এই রূপটা তোমাদের জানতে হবে। এখানে তো প্রত্যেকটা রাশি চিনে ফেলেছো, কোনটা কি আর বললাম না। আরেকটা রূপ হচ্ছে ওয়াই সমান এ সাইন ওমেগা ভিটি ওমেগা এক্স ওয়াই সমান হয় এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, এই রূপটাও হয়। এই চারটে রূপ চলতরঙ্গের রূপ তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ একটা তরঙ্গ যখন মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে তার সমীকরণ এরকম দেখতে হয়। যে কোনো রূপ তোমাদের কাজে লাগতে পারে। আর তোমরা এদের সম্পর্কগুলো সব জেনে ফেলেছো, ভি সমান ভি এর সম্পর্ক, কে এর সম্পর্ক, ওমেগার সম্পর্কে একটু আগেই তুমি সব শিখলাম, সেগুলোও মাথায় রাখতে হবে, এই সমীকরণগুলো মাথায় রাখতে হবে। বোঝা গেল? এটা কোন তরঙ্গ সমীকরণ করা হচ্ছে? যে তরঙ্গটা মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর লাভ করছে, ওই জন্য লেখা হচ্ছে চল তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গটা গতিশীল। আমরা এটা একটু জানলাম যে চলতরঙ্গের সমীকরণগুলো কেমন হয়। এবার একটু আমরা জানবো তরঙ্গের উপরিপাত। উপরিপাত শব্দটা কেমন চেনা লাগছে না? উপরিপাত মানে কি? একজন আরেকজনের উপরে এসে উপরিপাতিত হবে, একজন আরেকজনের উপর এসে আপতিত হবে, হলে কি ঘটনা ঘটে। মানে কেমন? ধরো একটা তরঙ্গ, তাহলে আমরা এবারে শিখব কি তরঙ্গের উপরিপাত।
এই জায়গা থেকেই কিন্তু আমাদের এই ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে প্রবেশ করার সূচনা শুরু হলো, এই তরঙ্গের উপরিপাত থেকে। এই সমীকরণগুলো কিন্তু ক্লাস 11-এ প্রতিষ্ঠা ছিল, তোমাদের প্রতিষ্ঠা লাগবে না, বেশি মাথা ঘামাতে হবে না, তোমরা শুধু সমীকরণ কটা একটু মনে রেখো আর প্রত্যেকটা রাশি চিনে রাখবে কোনটা কি, তাতেই কাজ চলে যাবে, আর কোনো অসুবিধা হবে না আশা করছি। হ্যাঁ, কি বলছিলাম, তরঙ্গের উপরিপাত, তরঙ্গের উপরিপাতের নীতি কি বলছে? উপরিপাতের নীতিতে, উপরিপাতের নীতি, ধরো এখানে একটা কণা, মাধ্যমের মধ্যে অসংখ্য কণা আছে, আমি একটা কণা ধরলাম, এখানে কোনো একটা কণা আছে। এবার একটা তরঙ্গ, এই তরঙ্গটা এসে এই কণাটার উপর আপতিত হলো, এটা ধরো 1 নম্বর তরঙ্গ। এ আপতিত হলে কত সরণ ঘটায়? এই কণাটা সরণ হয় y1, মানে এ ওর সাম্য অবস্থান থেকে y1 পরিমাণ সরে যায়। আবার ধর আরও একটা তরঙ্গ এরকমভাবে এসে এই কণার উপর আপতিত হলো আলাদাভাবে, এটা 2 নম্বর তরঙ্গ। এ যদি আপতিত হতো সরণ হতো কত? y2, অর্থাৎ প্রথম তরঙ্গটা এসে আপতিত হলে সরণ ঘটাতো y1, দ্বিতীয় তরঙ্গটা এসে আপতিত হলে সরণ ঘটাতো y2, যদি দুটো তরঙ্গ পৃথক পৃথকভাবে আসতো, এসে ওই মাধ্যমের কণার ওপর আপতিত হতো। অর্থাৎ আমি যদি তোমার ওপর বল প্রয়োগ করতাম, উদাহরণ হিসেবে দেখো, আমি একা বল প্রয়োগ করলে y1 সরণ ঘটাতে পারি, অন্য কেউ একজন তোমার ওপর বল প্রয়োগ করলে y2 সরণ ঘটাতে পারে। এবার আমরা যদি দুজন তোমার ওপর বল প্রয়োগ করি, অর্থাৎ এই দুটো তরঙ্গ যদি সেই কণার ওপর আপতিত হয়, তখন সরণ কত হবে? তখন সরণ যেটা হয় সেটাকে বলা হয় y সমান হয় y1 প্লাস মাইনাস y2। এটাই হলো তরঙ্গের উপরিপাতের নীতি। অর্থাৎ দুটো তরঙ্গ পৃথক পৃথকভাবে কণার যে সরণ ঘটাতো, দুটো তরঙ্গে একত্রে উপরিপাতিত হলে লব্ধি সরণ কী হবে? ওদের বীজগাণিতিক সমষ্টির সমান। অর্থাৎ ধরো এ একা উপরিপাতিত হলে সরণ ঘটাতো 2, এ একা গেলে 3, দুজনে একসঙ্গে গেলে সরণ কত হবে? 2 প্লাস 3 অথবা 2 মাইনাস 3, সর্বাধিক বা সর্বনিম্ন। এটাই হলো উপরিপাতের নীতি। অর্থাৎ দুটো তরঙ্গ উপরিপাতিত হলে কি হবে? নতুন যে তরঙ্গটা সৃষ্টি হবে তার সমীকরণ হবে y সমান y1 প্লাস মাইনাস y2। y1টা কি? প্রথম তরঙ্গ যে পরিমাণ সরণ ঘটাতো, y2টা কি? দ্বিতীয় তরঙ্গ পৃথকভাবে আপতিত হলে যে সরণ ঘটাতো, আর yটা কি? লব্ধি সরণ। এই তরঙ্গের উপরিপাতের ফলে, অর্থাৎ দুটো তরঙ্গের উপরিপাতের ফলে অনেকগুলি ঘটনা ঘটতে পারে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে ব্যতিচার। তাহলে তরঙ্গের উপরিপাতের ফলে কি কি হতে পারে দেখো, নিশ্চয়ই উপরিপাতের নীতিটা বুঝতে পারলে, যে দুটো তরঙ্গ পৃথক পৃথকভাবে, দুটো কেন, যদি 2-এর অধিক হয়, অর্থাৎ ধরো এর ওপর 3টে তরঙ্গ, আরেকটা তরঙ্গে এসে উপরিপাতিত হলো এদিক থেকে, কোথাও থেকে, এখান থেকে এসে 3 নম্বর তরঙ্গটা উপরিপাতিত হলো, এ সরণ ঘটাতো y3, সেক্ষেত্রে সমীকরণ কী হতো? লব্ধি তরঙ্গের সরণটা y1 প্লাস মাইনাস y2 প্লাস মাইনাস y3, এইভাবে চলতে থাকতো যত তরঙ্গ থাকবে। এই নীতিটাকে বলা হচ্ছে উপরিপাতের নীতি, এইটা মনে রাখতে হবে, উপরিপাতের নীতি। এইটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, কি বলো তো, বলছিলাম উপরিপাতের তো নীতি বুঝে গেছি। তরঙ্গের দুটো তরঙ্গ, বা হ্যাঁ আমরা প্রথমে দুটো তরঙ্গ জানি, অত কিছু জানতে হবে না। দুটো তরঙ্গ উপরিপাতিত হলে কি কি হতে পারে? দুটি তরঙ্গ উপরিপাতিত হলে, তরঙ্গ উপরিপাতিত হলে কি কি হয় যেন, উপরিপাতিত হলে 3টে ঘটনা ঘটতে পারে। একই হতে পারে স্থানু তরঙ্গ সৃষ্টি হতে পারে, স্থানু তরঙ্গ সৃষ্টি হতে পারে, অথবা স্বরকম্প হতে পারে, স্বরকম্প হতে পারে, অথবা ব্যতিচার ঘটতে পারে। এই সেই ব্যতিচারটা মনে পড়ছে? অর্থাৎ দুটো তরঙ্গ যদি দেখো সব কিছু সমান, মানে দুটো তরঙ্গের বৈশিষ্ট্যগুলো সমান, প্রথম তরঙ্গের কম্পাঙ্ক দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক সমান, প্রথম তরঙ্গের বিস্তার যা দ্বিতীয় তরঙ্গের বিস্তার তাই, প্রথম তরঙ্গের বেগ যা দ্বিতীয় তরঙ্গের বেগ তাই, মানে সব একই বৈশিষ্ট্য সম্পন্ন দুটো তরঙ্গ, কিন্তু শুধু পার্থক্য কোথায়? দুটো তরঙ্গ দুদিক থেকে আসে, একজন এদিক থেকে এলে আরেকজন এদিক থেকে আসে, মানে দুজন পরস্পরের বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হলে নতুন যে তরঙ্গ হয় সেই তরঙ্গটাকে স্থানু তরঙ্গ বলা হয়। কেন? সেগুলো 11-এ বিস্তৃত আলোচনা ছিল। তাহলে স্থানু তরঙ্গ কাকে বলবো? দুটি সমান, দুটি একই বৈশিষ্ট্য সম্পন্ন, একই বৈশিষ্ট্য সম্পন্ন
বিপরীত অভিমুখী তরঙ্গ উপরিপাতিত হলে এই ঘটনাটা ঘটে, স্থানীয় তরঙ্গের সৃষ্টি হয়। একই বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হলে। স্বরকম্প, এটাও তাই, দুটো তরঙ্গের সব বৈশিষ্ট্য একই, শুধু কি যেন কম্পাঙ্কে একটু সামান্য পার্থক্য থাকবে। কম্পাঙ্কের পার্থক্য থাকলে স্বরকম্প সৃষ্টি হয়। আর ব্যতিচার কখন হয়? দুটো তরঙ্গের সব বৈশিষ্ট্য একই, অর্থাৎ বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গবেগ সব একই, এরা দুজনে আপাতিত হলে ব্যতিচার সৃষ্টি হতে পারে। আমরা এই ভৌত আলোক বিজ্ঞানে ব্যতিচার থেকে শুরু করব। তাহলে ব্যতিচার কি বোঝা গেল? দুটো তরঙ্গ এসে একই বৈশিষ্ট্য সম্পন্ন তরঙ্গ, সব কিছু একই, এরকম দুটো তরঙ্গ এসে উপরিপাতিত হবে। হলেই কি হয় যেন দেখা যায় ওই লব্ধি তরঙ্গের বিস্তার কখনো খুব বেশি হয়েছে, কখনো খুব কম হয়েছে। যেখানে যেখানে কিছু কিছু জায়গায় লব্ধি তরঙ্গের বিস্তার খুব বেশি হয়ে যায়, কিছু কিছু জায়গায় লব্ধি তরঙ্গের বিস্তার কম হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় ব্যতিচার। যেখানে লব্ধি তরঙ্গের বিস্তার বেশি হয়ে যায় সেখানে আলোর উজ্জ্বলতা বেড়ে যায়, আর যেখানে বিস্তার কমে যায় সেখানে অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়। ওই জন্য দুটো আলো মিলে, আগের ক্লাসে বলেছিলাম না, দুটো আলো মিলে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে ব্যতিচার। আমরা এই ব্যতিচার শুরু করব। আশা করি বুঝতে পেরেছো কোথা থেকে এলো ব্যাপারগুলো, যে দুটো তরঙ্গ উপরিপাতিত হলে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, সেটা নির্ভর করবে তরঙ্গগুলোর বৈশিষ্ট্যের উপর। তা আমরা পরের ক্লাসে এই ব্যতিচার সম্পর্কে জানব। আর বলছিলাম যেটা তরঙ্গের হাইগেন্সের নীতি, হাইগেন্স তো প্রথম তরঙ্গ তত্ত্বের কথা বলেছেন, এই হাইগেন্সের নীতিটা শিখব। তারপরে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, যেটা ক্লাসের শুরুতেই আগের ক্লাসে বলেছিলাম 1801 খ্রিস্টাব্দে এসে ইয়ং প্রথম দেখিয়েছিলেন যে এই ব্যতিচার ধর্ম ব্যাখ্যা করতে গেলে আলোকে তরঙ্গ হিসেবে ধরতেই হবে। আমরা সেই তরঙ্গ হিসেবে ধরে ব্যতিচার ধর্মের ব্যাখ্যা শিখব। পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।